একাদশ শ্রেণীর আর নেক্সট যে চ্যাপ্টারটা আমরা জানবো যে জলসম্পদ, সেই জলসম্পদের মধ্যে আজকে তোমাদের প্রথম ক্লাস। এই প্রথম ক্লাসে জলসেচ কিভাবে করা হয়, জলসেচের উৎসগুলো কি কি এবং কোন কোন পদ্ধতিতে জলসেচ আমরা করব বা করা হয় সেগুলো সম্পর্কে আমি বলছি, তোমরা শুনতে থাকো। আজকে একাদশ শ্রেণীর আমরা যে বিশ্বে যে বিভিন্ন প্রকার সম্পদ আছে সেই সম্পদের ব্যবহার সম্পর্কে জানছি। আজকে আমরা জানব আমাদের যে জলসম্পদ, যে জল আমাদের জীবন, শুধুমাত্র আমরা মানুষ আমাদের জন্য নয়, সারা পৃথিবীতে যত উদ্ভিদ এবং প্রাণী আছে সবার কাছেই এই জলের গুরুত্ব অপরিসীম। তাই আজকে ক্লাস একাদশ শ্রেণী যে তোমাদের জলসম্পদ যে চ্যাপ্টারটা রয়েছে সেই জলসম্পদ সম্পর্কে আমরা জানার আগে একটু জেনে নেই যে এই জলসম্পদ থেকে আমাদের কি কি পড়তে হবে বা কিরকম কোশ্চেন আসতে পারে। প্রথমে বলি জলসম্পদ কি সমগ্র ধারণা আমরা 1 নম্বরের একটা কোশ্চেন পেতে পারি। এছাড়া এই জলসম্পদে যেখানের ওপর খুব জোর দেওয়া হয়েছে সেটা হচ্ছে জলসেচ ব্যবস্থা। জলসেচ ব্যবস্থার উৎসগুলি কি কি, জলসেচ কাকে বলে, জলসেচের উপকারিতা এবং অপকারিতা কি, জলসেচের পদ্ধতিগুলো কি কি। এছাড়াও ভারতের জলসেচ আছে, বাংলাদেশের জলসেচ আছে, আমরা অন্যান্য দেশের জলসেচ কিভাবে করা হয় সেগুলো সম্পর্কে জানব। আজকে তোমাদের প্রথমেই আমি জলসেচ কি এবং জলসেচের উৎসগুলো কি কি এবং জলসেচের পদ্ধতিগুলো কি কি আমি সেগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে তোমাদের বলি যে জলকে আমরা সম্পদ বলছি তার কারণ জলের যে উপকারিতা, জলের উপকারিতা এটা হচ্ছে সর্বজন সম্মত বা সর্বজন স্বীকৃত। আমরা জানি জলের উপযোগিতা এবং কার্যকারিতা, কারণ জীবন ধারণের জন্য জল একটি অপরিহার্য বস্তু। এই জন্যই আমরা জলকে সম্পদ হিসাবে পরিণত করি এবং খুব গুরুত্বপূর্ণ সম্পদ হিসাবে আমরা পরিণত করি। এবং এই জল সম্পদ সম্পর্কে জানতে গেলে আমাদের যেটা তোমাদের খুব ভালো করে সিলেবাসে রয়েছে তোমাদের এই চ্যাপ্টারে, সেটা হচ্ছে জলসেচ ও জল সংরক্ষণ। তাহলে দেখো তোমরা এই ছবিতে দেখতে পাচ্ছ জলসেচ কি। আমরা জলসেচ মানে খুব প্রাচীনকালে বা গ্রাম্য অর্থনীতিতে যেখানে চাষবাস করা হয় এখানে দেখবে এইভাবে একটা জায়গা থেকে পাশে ধরো পুকুর আছে বা পাশে নদী আছে বা পাশে ঝিল আছে, সেই সব জায়গা থেকে কৃষকরা তাদের জমিতে জলসেচ করে। আবার একটা সুবৃহৎ খাল, সেই খালের সাহায্যে পার্শ্ববর্তী এলাকা জলসেচ করা হয়। আবার আমাদের বিভিন্ন রকম কূপ এবং নলকূপ আছে, সেগুলোকে আমরা বৈদ্যুতিক যন্ত্রের সাহায্যে জলসেচ করি। বিভিন্ন রকম আধুনিক পদ্ধতি আছে, সেগুলো আমি পরেতে যাব। এইভাবে আমরা জলসেচ করি। তাহলে আমরা অ্যাকচুয়ালি জলসেচ কি, আমরা যদি খুব সহজ ভাষায় বলি, সেটা হচ্ছে জলসেচ হলো একটা পদ্ধতি যেই পদ্ধতিতে আমরা কোনো একটা উৎস থেকে জলকে উদ্ভিদের প্রয়োজনে, আমরা উদ্ভিদের বৃদ্ধি এবং তাদের ফলনের জন্য যে জল দরকার সেই জলকে কোনো উৎসের মাধ্যমে একটা জায়গা থেকে যেখানে উদ্ভিদের বৃদ্ধি হয় সেখানে নিয়ে আসব, সেটাকে আমরা বলি জলসেচ। আমরা বিজ্ঞানী এবং ভৌগোলিক ডাটলেস স্ট্যাম্প ভৌগোলিক, উনি একটা খুব সুন্দর জলসেচ সম্পর্কে সংজ্ঞা দিয়েছেন। সেই জলসেচটা কি, সেটা হচ্ছে দেখো এখানে লেখা আছে বৃষ্টিহীনতার কারণে কৃত্রিমভাবে, বৃষ্টি তো সব জায়গায় হয় না, আবার সব জায়গায় সমানভাবেও হয় না, তাহলে বৃষ্টিহীনতার কারণে কৃত্রিমভাবে জমিতে জলের যোগানের মাধ্যমে উদ্ভিদের বৃদ্ধি ও শস্যের উৎপাদন ও উৎপাদনশীলতা বাড়ানোর যে পদ্ধতি, সেই পদ্ধতিতে যেভাবে জলকে নিয়ে আসা হয় তাকে আমরা জলসেচ বলি। তাহলে ভৌগোলিক ডাটলেস স্ট্যাম্প খুব সুন্দরভাবে উল্লেখ করেছেন যে জলসেচ
সম্পর্কে বা জলসেচ আমরা কাকে বলবো। কারণ দেখো সব জায়গায়, আমি একটু পরে আসছি, যে জলসেচ আমাদের কেন প্রয়োজন, কারণ সেখানে এলে তোমরা বুঝতে পারবে যে ভৌগোলিক ডাডলে স্ট্যাম্প যে কথাটি বলেছেন যে বৃষ্টিহীনতার কারণে কৃত্রিমভাবে জমিতে জলের যোগানের সরবরাহকে অক্ষুণ্ণ রাখা, এই অক্ষুণ্ণ রাখাটাই হচ্ছে জলসেচ ব্যবস্থা। এই যে জলসেচের প্রয়োজনীয়তা কি, আমাদের কেন আমরা জলসেচ কেন করব, সেটা তো আমাদের প্রথমে জানতে হবে। জলসেচ করব সাধারণত আমরা দুটো কারণে, একটা হচ্ছে প্রাকৃতিক কারণ, আর একটা হচ্ছে মানবিক কারণ। প্রকৃতিগতভাবে আমরা কেন জলসেচ করব এবং মানবিক কারণে আমরা কেন জলসেচ করব, কারণ আমরা জানি, দেখো কোনো জায়গায় কোনো শস্য ফলাতে গেলে সেই শস্যের জন্য যে পরিমাণ জল দরকার, সেই পরিমাণ জল আমরা আমাদের জলের প্রধান উৎস তো বৃষ্টিপাত। প্রাকৃতিক উপায়ে যদি আমরা জলসেচ না করি, সেটা হচ্ছে বৃষ্টিপাত রূপে যে জল পৃথিবীতে আসে তার দ্বারাও চাষ করা হয়, কিন্তু এই রকম তো নয় যে যখনই আমাদের জলের দরকার তখনই বৃষ্টিপাত হবে, সেটা তো সম্ভব নয়। তাই জন্য প্রাকৃতিক কিছু কারণ আছে জলসেচের জন্য। নাম্বার ওয়ান, দেখো লেখা আছে বৃষ্টিপাতের অনিশ্চয়তা। এই যে এক্ষুনি বললাম যে আমাদের প্রধানত কৃষিকার্য করা হয়, সাধারণত আমরা ভারতবর্ষ, তোমরা আগে পড়েছো, ভারতবর্ষ মৌসুমী জলবায়ুর অন্তর্গত দেশ। এখানে বৃষ্টিপাত সাধারণত বর্ষাকালে বেশি হয়, এবং কিন্তু অন্যান্য সময় বৃষ্টি পাওয়া যায় না, বৃষ্টিপাত হয় না, কিংবা বৃষ্টিপাত সব জায়গায় সমানভাবেও হয় না। আবার যে মৌসুমী বায়ুর প্রভাবের ফলে বর্ষাকালে যে বৃষ্টিপাত হবে তার কোনো নিশ্চয়তা নেই। এই জন্য কিন্তু আমাদের জলসেচের প্রয়োজন। নাম্বার টু কি, বৃষ্টিপাতের অসম বন্টন। বৃষ্টিপাত কিন্তু সব জায়গায়, আমি সারা পৃথিবীর কথা ছেড়ে দিলাম, আমি যদি ভারতবর্ষের কথাই যদি ধরি, সেই ভারতবর্ষে এদিকে গুজরাট, রাজস্থান, কেরালা, কর্ণাটকা, তামিলনাড়ু, মধ্যপ্রদেশ, পশ্চিমবঙ্গ, বিহার, সব জায়গায় বৃষ্টিপাত কিন্তু সমভাবে বণ্টিত হয় না, মানে সমানভাবে বৃষ্টিপাত হয় না। তার জন্য কিন্তু যেখানে কম বৃষ্টিপাত হয় সেখানে কিন্তু আমাদের জলসেচের প্রয়োজনীয়তা আছে। থার্ড পয়েন্ট কি, অতিরিক্ত বাষ্পভবন। অতিরিক্ত বাষ্পভবন বিশেষ করে শুষ্ক অঞ্চলে বৃষ্টিপাত হওয়ার পর সেখানে মাটির যে উপরের লেয়ার, সেই মাটির উপরিস্তল থেকে খুব তাড়াতাড়ি দ্রুত জলটা বাষ্পীভূত হয়ে চলে যায়। এই জন্য অতিরিক্ত বাষ্পীভবন কিন্তু একটি অন্যতম কারণ জলসেচের। তারপরে কি, তারপরে হচ্ছে মাটির জলধারণ ক্ষমতা বিভিন্নতা। দেখো তোমরা দশম শ্রেণীতে পড়েছ, ভারতবর্ষের বিভিন্ন রকম মৃত্তিকা আছে, সেই মৃত্তিকার জল ধারণ ক্ষমতাও কিন্তু বিভিন্ন। যেমন তোমরা পড়েছ বেলে মাটি এবং ল্যাটেরাইট মাটিতে জল ধারণ ক্ষমতা খুব কম, জল ধারণ করে রাখতে পারে না। তাই জন্য এই সব মাটিতে কিন্তু জলসেচের প্রয়োজনীয়তা আছে চাষের জন্য। মানবিক কারণগুলো কি কি, নাম্বার ওয়ান, বহু ফসলি চাষ। আমরা এখন একটা ফসল উৎপাদন করি না, আমরা বিভিন্ন রকম ফসল উৎপাদন করি। তার জন্য বিভিন্ন ফসলের জন্য কি হয়, বিভিন্ন রকম জলের প্রয়োজনীয়তা হয়। তাহলে বহু ফসলি চাষের জন্য কিন্তু জলসেচের প্রয়োজন। উচ্চ ফলনশীল বীজ ব্যবহার, আমরা এখন অত্যাধিক পরিমাণে শস্য উৎপাদন করার জন্য, কিংবা কম জমি থেকে অত্যাধিক পরিমাণে শস্য উৎপাদনের জন্য আমরা হাইব্রিড বীজ, হাইব্রিড সিডস এর ব্যবহার করি। আর হাইব্রিড সিড বা উচ্চ ফলনশীল বীজ ব্যবহারের ক্ষেত্রে জল একটা অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান, জল বেশি লাগে, এই জন্য জলসেচ করতে হয়। তারপরে কি, পতিত জমি উদ্ধার। যেই সব জমিগুলোতে চাষবাস হয় না, সেই সব জমিগুলোতে আমরা যদি জলসেচের মাধ্যমে চাষ করতে পারি, তাহলে সেই জমিটা কিন্তু পতিত জমি থাকবে না, সেখানে আমরা ফলন ফলাতে পারবো। তাহলে পতিত জমি উদ্ধার করার জন্য আমাদের কিন্তু জলসেচের প্রয়োজন। আর লাস্ট পয়েন্ট কি, পশুপালন ও পশু খাদ্য উৎপাদন। কারণ আমাদের বিভিন্ন জায়গায় যে পশু খাদ্য, আমাদের পশুর জন্য যে খাদ্য দেওয়ার দরকার হয়, সেই পশু খাদ্য উৎপাদনের জন্য কিন্তু আমাদের জলসেচের প্রয়োজন। তাহলে আমরা জলসেচের প্রয়োজনীয়তা এই সম্পর্কে দু নম্বরের কোশ্চেন আসতে বা 3 নম্বরের কোশ্চেন আসতে পারে, জলসেচের প্রয়োজনীয়তা কি কি। তাহলে তোমরা এইভাবে জলসেচের প্রয়োজনীয়তাগুলো লিখবে। এরপর দেখো জলের উৎস, আমরা জলসেচ তো করবই, মানে এই যে একটু আগে বললাম যে জলসেচ করব কোথা থেকে, একটা জায়গা থেকে, যেটাকে বলি জলের উৎস, সেই জায়গা থেকে জলটা নিয়ে যাব কোথায়, যেখানে শস্যের চাষ করছি, মানে যেখানে জলের আমার প্রয়োজন। তাহলে সেই জায়গায় নিয়ে গিয়ে যে কোন কোন পদ্ধতি নিয়ে যাব সেটা পরের কোশ্চেন, কিন্তু আগে আমরা জেনে নেই যে এই জল আমরা কোন কোন জায়গা থেকে পেতে পারি। আমরা তো সব জায়গা থেকে জল পাবো না, তাহলে কোন কোন জায়গা থেকে জল পেতে পারি, সেটা হচ্ছে জলের উৎস।
যে দেখো তোমরা লেখা আছে জলের উৎস কোথায়, প্রধানত হচ্ছে যে নদ নদী। আমাদের নদ নদী আছে, সেই নদ নদী থেকে আমরা বিভিন্নভাবে খাল খনন করি, তাহলে নদ নদী ও খালের জল। এবং তারপরে কি যে বিভিন্ন জলাশয়, এই যে বৃষ্টিপাতের ফলে পৃথিবীর যেসব নিচু অংশ আছে বা ভূপৃষ্ঠের যেসব নিচু অংশ আছে, সেই নিচু অংশ যেমন পুকুর, বিল, ঝিল, হ্রদ, এই জায়গাগুলো হচ্ছে যে বিভিন্ন জলাশয়, সেই জলাশয় থেকে আমরা জল পেতে পারি বা জলসেচের জন্য জল আনতে পারি। আর একটা হচ্ছে ভৌম জল। আমরা জানি আমাদের মাটির নিচে জলের একটা ভান্ডার আছে, যেটাকে আমরা ইংরেজিতে বলি গ্রাউন্ড ওয়াটার। সেই গ্রাউন্ড ওয়াটার থেকে আমরা বিভিন্ন পদ্ধতিতে আমরা সেখান থেকে জলটা মাটির উপরে নিয়ে এসে শস্যের কাজের জন্য ব্যবহার করতে পারি। তাহলে এগুলো গেল জলের উৎস। তাহলে এইবারে দেখা যাক জলসেচের ধরনটা কি। উৎসগুলো তো বললাম যে কোন কোন জায়গা থেকে আমরা জল পেতে পারি, তাহলে জলসেচের ধরনগুলো কি কি আমরা একটু দেখে নিই। জলসেচের ধরন ফার্স্ট হচ্ছে দেখো সেচ খাল। সেচ খাল মানে কি, সেচ খাল হচ্ছে যে নদী বা হ্রদ, নদী বা হ্রদ এই বা কোনো জলাশয় থেকে যখন আমরা একটা নালার মাধ্যমে কেটে নিয়ে আসবো কোথায়, আমাদের যেখানে জমিতে চাষ করা হবে, তাহলে কোনো নদী, হ্রদ বা জলাশয় থেকে আমরা যখন সাধারণত বা কোনো জলাধার থেকে একটা নালার মাধ্যমে আমরা কেটে নিয়ে আসছি কোথায়, জমিতে, নালার মাধ্যমে কেটে জলকে জমির মধ্যে নিয়ে আসছি, তখন সেটাকে আমরা সেচ খাল বলছি। আবার পরেরটা হচ্ছে কি কূপ। কূপ সাধারণত কি মাটির যে নরম মাটি যেখানে আছে, সেই নরম মাটিতে সাধারণত উলম্বভাবে যদি আমি গর্ত স্থাপন করি, উলম্বভাবে গর্ত স্থাপন করলে যে ভূগর্ভস্থ জল, ভূগর্ভস্থ জলকে আমরা কপিকল, পারসিক চাকা বা বিভিন্ন বর্তমানে বৈদ্যুতিক যন্ত্রের মাধ্যমে আমরা সেখান থেকে কিন্তু জলটা তুলে আমরা কৃষিকার্যের জন্য ব্যবহার করতে পারি। এটা হচ্ছে কূপ। নেক্সট হচ্ছে জলাশয়। দেখো জলাশয় বলতে একটু আগেই বললাম যে আমাদের পৃথিবীতে বা ভূপৃষ্ঠে অনেক নিচু জায়গা রয়েছে, সেই নিচু জায়গাগুলোতে যদি বৃষ্টিপাতের ফলে জল জমে যায়, তাহলে সেটা একটা জলাশয়ে পরিণত হয়। সেটা পুকুর হতে পারে, হ্রদ হতে পারে, দিঘি হতে পারে। এছাড়াও আমরা বর্তমানকালে বিভিন্নভাবে নদীতে হোক বা কোনো উঁচু জায়গা থেকে কিছুটা নিচু জায়গায় নেমে এসেছে বা পাহাড়ি অঞ্চলে হোক, যেখানে নিচু জায়গা আছে, সেখানে আমরা বাঁধ দিয়ে কৃত্রিম উপায়ে জলাশয় তৈরি করে সেখানে জলকে সঞ্চয় করে রাখি এবং সেইটাকে বিভিন্ন সময় সেখান থেকে আমরা জলকে নিয়ে আসতে পারি, সেটা হচ্ছে জলাশয়। এরপর হচ্ছে যে অন্যান্য সেচ। অন্যান্য সেচের মধ্যে আসছি, সেটা কি কি এবার আমরা একটু দেখে নেই। প্রথমে যে সেচ খাল, সেচ খালের মাধ্যমে আমরা কিভাবে আসতে পারি। একটা হচ্ছে প্লাবন খাল। প্লাবন খালটা হচ্ছে যে একটা নদী থেকে সাধারণত একটা খাল খনন করা হয়, যেই খাল, এই এই খালে সাধারণত বৎসরে সব সময় জল থাকে না, সাধারণত বর্ষাকালে বা জোয়ারের সময় এই নদী থেকে জলটা নিয়ে আসা হয়, জলটা নিয়ে এসে কৃষিকাজ করা হয়, সেটা হচ্ছে প্লাবন খাল। আরেকটা হচ্ছে নিত্যবহ খাল, যেখানে জল সাধারণত খালে প্রতি বছর প্রতি সময়ে আমরা সেই জলটাকে পেতে পারি, যেইখানে কিন্তু এইরকম নয় যে শুধু বর্ষাকালে জল পাবো। নিত্যবহ খাল সাধারণত আমরা দেখি যে চিরপ্রবাহী জল বা কোনো জলাধার থেকে, যে কৃত্রিমভাবে আমি জলাধার স্থাপন করেছি সেইখান থেকে যদি আমরা জল পাই, সেটা হচ্ছে নিত্যবহ খাল। তাহলে প্লাবন খালতে কিন্তু সারা বছর এই খালের মাধ্যমে আমরা জলসেচ করতে পারি না। নিত্যবহ খাল, এটা কিন্তু আমরা সারা বছর এই খালের মাধ্যমে জলসেচ করতে পারি। কূপ, কূপের মধ্যে পাতকুয়ো। পাতকুয়ো বলতে কি, আমরা যে মাটি বা যে ভূমিরূপ আছে, সেই ভূমিরূপ থেকে অল্প গভীরে আমরা এই কূপ সাধারণত কি হয়, বাঁধানো কূপ হয়, এটা বিভিন্নভাবে পরিখাযুক্ত কূপ হয়। সেই পাতকুয়ো হচ্ছে একটা অগভীর স্থান, অগভীর স্থান থেকে আমরা জলটাকে যদি তুলতে পারি বিভিন্ন মাধ্যমে, সেটাকে আমরা পাতকুয়ো বলছি। নেক্সট ইদারা। ইদারা মানে কি, এটা একটু তোমাদের জেনে রাখবে। ইদারা হচ্ছে, এটা পাতকুয়ো যেমন অল্প গভীর থেকে আমরা জলটাকে আহরণ করি মাটির নিচ থেকে, ইদারা হচ্ছে, এটা হচ্ছে সুগভীর স্থানে, সুগভীর স্থানে আমরা যখন একটা কূপ নির্মাণ করছি, সুগভীর স্থানে মাটির নিচে অনেকটা দূর পর্যন্ত, সেখানে সেখান থেকে জলটা যখন আমরা পাচ্ছি,
তখন সেটাকে আমরা বলছি ইদারা। আর একটা হচ্ছে আর্টিজিও। আর্টিজিও মানে কি? এটা তোমরা যখন প্রাকৃতিক ভূগোল পড়ো, সেই প্রাকৃতিক ভূগোলে যখন কাস্ট অঞ্চল ছিল বা ভৌমজল ছিল, তখন সেটা আর্টিজিও ছিল। আর্টিজিও মানে কি? দেখো, একটা এইরকম আকারে, অবতল আকার, যেটা অবতল আকারে এরকম, যেমন ভাঁজের আমরা দুটো ভাগ দেখি, একটা ঊর্ধ্ববঙ্গ আর একটা হচ্ছে অধোবঙ্গ। এই অধোবঙ্গ ভাঁজের মধ্যে উত্তল আকারে যে এরকম একটা, এই অবতল আকারে একটা কি আছে, ভাঁজ। সেই ভাঁজের দু সাইডে বৃষ্টিপাত হয়, কিন্তু মাঝে একটা নরম শিলা রয়েছে। সেইখানে যদি আমি কোনো পাইপকে ভেতরে দিয়ে দেই, তাহলে অটোমেটিক্যালি চারিদিকে চাপের ফলে সেই পাইপ থেকে জলটা কিন্তু অটোমেটিক্যালি বেরোতে থাকে। তখন সেটাকে আমরা বলছি আর্টিজিও কূপ। হয়েছে? আর আর একটা হচ্ছে নলকূপ। নলকূপ সম্পর্কে তোমরা সবাই জানো যে আমাদের মাটির অভ্যন্তরে যে ভৌমজল আছে, সেই ভৌমজলকে আমরা যখন একটা নলের সাহায্যে, বৈদ্যুতিক যন্ত্র বা হ্যান্ডপাম্পের সাহায্যে আমরা যখন জলটাকে মাটির নিচ থেকে তুলি, তখন সেটাকে বলছি আমরা নলকূপ। এই নলকূপের সাহায্যেও আমরা কিন্তু বিভিন্ন রকম কৃষির প্রয়োজন অনুযায়ী আমরা জলসেচ করি বিভিন্ন জায়গায়। জলাশয় সম্পর্কে কিছু বলার নেই। জলাশয়ে দুই প্রকারের হয়, একটা প্রাকৃতিক উপায়ে যেটা বললাম, বৃষ্টির জলে পৃথিবীর বা ভূপৃষ্ঠের নিম্নতম অংশ বা নিচু অংশ জল সঞ্চয় করে রাখে, আর একটা কৃত্রিমভাবে জলাশয় স্থাপন করা হয়। হয়েছে? সেটা হচ্ছে যে জলাশয়ের অন্তর্গত। একটা যে প্রাকৃতিক আর কৃত্রিম জলাশয়ের মধ্যে। আর অন্যান্য সেচের মধ্যে প্রথমে বলি চেক ড্যাম। চেক ড্যাম কি? এটা হচ্ছে পার্বত্য যে আমাদের ঢালু জমিতে, পার্বত্য যেখানে ঢালু জমি আছে, সেখানে আড়াআড়ি ভাবে যদি আমি বাঁধ নির্মাণ করে সেখানে জলটা সঞ্চয় করে রাখি, এবং সেটা পরবর্তীকালে আমরা সেইখান থেকে জলটা আমরা অন্য জায়গায় যেখানে কৃষিকাজ করা হবে সেখানে নিয়ে যেতে পারি, তখন তাকে আমরা বলছি চেক ড্যাম। হয়েছে? আরেকটা হচ্ছে যে ক্যারেজ। এটা খুব খুব গুরুত্বপূর্ণ একটা সেচ ব্যবস্থা, বিশেষ করে শুষ্ক অঞ্চলে জলাধারা বা জলাধার, যে যে শুষ্ক অঞ্চলে জলাধারা বৃষ্টির জল যেগুলো ঢালু সুড়ঙ্গের মাধ্যমে, ঢালু সুড়ঙ্গের মাধ্যমে যদি আমরা কি করি, মাটির ভেতর দিয়ে আমরা এই জলসেচটাকে নিয়ে গিয়ে, জলটাকে নিয়ে গিয়ে যেখানে চাষ করা হয় সেখানে দিতে পারি, তখন সেই পদ্ধতিটাকে আমরা বলছি ক্যারেজ পদ্ধতি, যেটা পাকিস্তানে খুব বেশি পরিমাণে দেখা যায়। এরপরে চলে যাই যে জলসেচে তো বললাম ধরনগুলো কি কি বললাম। এরপরে আসা যাক জলসেচের কৌশলগুলো কি কি। খুব ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা, জলসেচের কৌশলগুলো কি কি। আমরা একটু দেখে নেই জলসেচের কৌশল বলতে আমরা কোন পদ্ধতিতে বা কোন কৌশলে, আমরা তো বললাম যে কোন কোন জায়গা থেকে আমরা জল পাবো, জলসেচের ধরনগুলো দেখলাম, কোন কোন জায়গা থেকে তার উৎসগুলো, এবং সেইখান থেকে আমরা কি কি পদ্ধতিতে জলসেচ করতে পারি সেটা আমরা একটু দেখব। নাম্বার ওয়ান, ভূপৃষ্ঠীয় সেচ। এই ভূপৃষ্ঠীয় সেচ বলতে গিয়ে প্রথমেই বলি, আমরা এখানে পরিষ্কার দেখো যেটা লেখা আছে ভূপৃষ্ঠীয় সেচ। ভূপৃষ্ঠ মানে আমরা সাধারণত বুঝি যে মাটির ওপরের যে অংশটা, তথা ভূপৃষ্ঠের একবারে ওপরের যে সারফেস লেয়ার, যেটাকে সারফেস বলছি, সেটা উপর দিয়ে সমগ্র জমিতে, এই ভূপৃষ্ঠীয় সেচ ব্যবস্থায় সমগ্র জমিতে জলকে আমরা ঢাল অনুসারে একে জল যখন সেচ করছি, ঢাল অনুসারে জলের যখন সেচ পদ্ধতি থেকে বিন্যাস করছি, এবং এখানে বলে রাখি সারা পৃথিবীতে প্রায় অধিকাংশ 60 থেকে 70% এই ভূপৃষ্ঠীয় সেচ পদ্ধতিতে জলসেচ করা হয়, এবং এই জলসেচটা হচ্ছে বৃহৎ জলসেচ। বৃহৎ জলসেচকে আমরা বলছি ভূপৃষ্ঠীয় সেচ, যেটা সারফেস লেয়ারে বৃহৎ অঞ্চলে সেচ পদ্ধতি আমরা তৈরি করতে পারি বা হয়। উপপৃষ্ঠীয় সেচ, ও উপপৃষ্ঠীয় মানে কি, যে বললাম যে ভূপৃষ্ঠ মানে ওপরেরটা সারফেস লেয়ার, আর ঠিক তার নিচে যেটা, সেটা হচ্ছে উপপৃষ্ঠীয়, মাটির নিচের যে জল সরবরাহ করে আমরা, মাটির নিচে জল সরবরাহ মানে কি, মাটির নিচে যে শস্যের চাষ করব, সেই শস্যর মধ্যে শেকড় থাকবে, সেই শিকড় অঞ্চলকে যদি আমরা আর্দ্র করতে পারি, বিশেষ করে শুষ্ক অঞ্চলে যেখানে জলের পরিমাণ খুবই কম, জলের অভাব রয়েছে, সেখানে জলকে নষ্ট না করে ওই উপপৃষ্ঠীয় সেচ ব্যবস্থায়, যে জল যখন আমরা পৃষ্ঠীয় সেচ ব্যবস্থায় কি করছি, জলকে আমরা মাটির ওপরে প্রচুর পরিমাণে জল নিয়ে আসছি বিভিন্ন জায়গা থেকে, কিন্তু উপপৃষ্ঠীয় সেচ সেটা শোনা নয়। উপপৃষ্ঠীয় সেচ মানে হচ্ছে যে সাধারণত জলের খুব অভাব, এবং সেই জায়গায় কি করা হবে, যে মাটির ওপরে যে
শস্যটা চাষ করা হয়েছে তার ঠিক মাটির নিচে যে শস্যের শেকড়গুলো আছে সেই শেকড়ের ওখানে আমরা যদি জলকে পৌঁছে দিতে পারি, ওখানে জলকে বা ওই জায়গাটাকে আমরা শিকড় অঞ্চলকে আর্দ্র অবস্থায় পরিণত করতে পারি, তখন সেটাকে আমরা বলছি উপপৃষ্ঠীয় সেচ। আরেকটা হচ্ছে স্থানীয় সেচ। স্থানীয় সেচ মানে হচ্ছে আমরা জলের যে চাপ আছে সেই জলের চাপকে আমরা হচ্ছে কাজে লাগাতে হয়। জলের চাপকে কাজে লাগাতে হয় বলতে এটা কিরকম, দেখো পৃথিবীর সব জায়গায় জল যে পাওয়া যাবে মানে খুব অনায়াসেই সেই রকম কিন্তু নয়। জলসেচের একটা জলের একটা চাপ রয়েছে, জলের চাপ বলতে জল পাওয়ার একটা চাপ রয়েছে, সেখানে জল সব জায়গায় পাওয়া যায় না। সেখানে স্থানীয়ভাবে খুব ক্ষুদ্র অঞ্চলে জলসেচ ব্যবস্থাকে আমরা যখন ইমপ্লিমেশন করি তখন সেটাকে আমরা বলছি স্থানীয় সেচ। তাহলে এইবার দেখে নেই ভূপৃষ্ঠীয় সেচগুলো কি কি। এই এই একটা সেচ সম্পর্কে আমি বিস্তারিতভাবে আসব, এখানে শুধু একটু বলে রাখি অববাহিকা বা চেক সেচ। অববাহিকা বা চেক সেচ, যেটা অববাহিকা বলতে এটা হচ্ছে আমরা ইংরেজিতে বলছি বেসিন। সেই বেসিন একটা বৃহৎ অঞ্চলে চারিদিকে বাঁধ দিয়ে যখন আমরা এটাকে সেচ করি তখন সেটাকে আমরা বলছি অববাহিকা সেচ। কিনারা সেচ, এটা একটা কিনারা বরাবর যখন আমরা সেচ করছি, আমি পরবর্তীকালে প্রতিটা জিনিস আসছি তোমাদের ছবি এবং ভিডিওর মাধ্যমে। তারপরে হচ্ছে প্লাবন সেচ। প্লাবন বলতে আমরা সবাই জানি যে প্লাবন মানে যেটা বিস্তৃত অঞ্চলে প্লাবিত করা হয় জলের দ্বারা, সেটা হচ্ছে প্লাবন সেচ। খাত সেচ, খাতের মাধ্যমে যখন আমরা সেচ করছি। আর হচ্ছে বেসিন এবং বলয় সেচ, সাধারণত খুব ক্ষুদ্র জায়গায় বলয় আকারে যখন আমরা সেচ ব্যবস্থাকে ইমপ্লিমেশন করি তখন হচ্ছে যে বলয় সেচ বা বেসিন সেচ। এরপর উপপৃষ্ঠীয় সেচের কোনো ভাগ নেই। এরপর হচ্ছে স্থানীয় সেচ। স্থানীয় সেচের মধ্যে একটা হচ্ছে বিন্দু সেচ। বিন্দু সেচ বলতে একটা অভিনব সেচ ব্যবস্থা, আমি পরের ভিডিওতে তোমরা আসছি। বিন্দু সেচ বলতে এখানে বিন্দু এর ইংরেজি হচ্ছে ড্রিপ। ড্রিপ যখন ড্রপ, আমরা কিছু ড্রপ অর্থ যেটা ফোঁটা, সেই ফোঁটার মাধ্যমে একটা জায়গায় আমরা যখন কোনো গাছের ওই যে বললাম যে যেখানে শিকড় আছে সেই জায়গায় ফোঁটার মাধ্যমে যদি জলসেচ ব্যবস্থার মাধ্যমে ওই উদ্ভিদের যতটুকু জলের প্রয়োজন সেটা যদি মেটাতে পারি তখন সেটাকে আমরা বিন্দু সেচ বলছি। আরেকটা যে ফোয়ারা সেচ। ফোয়ারা মানে আমরা সবাই জানি যে বিস্তৃত একটা যন্ত্রের মাধ্যমে বিভিন্ন দিকে ফোয়ারার মাধ্যমে জলকে উচ্চচাপের যুক্ত জলকে প্রেসার দিয়ে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়া, মানে এটাকে আমরা বলতে পারি কৃত্রিম ভাবে যদি বৃষ্টি সৃষ্টি করতে পারি যেভাবে, সেইভাবে কনসেপ্টটা হচ্ছে ফোয়ারা সেচ। এইবারে আমরা দেখে নেব জলসেচের যে কৌশলগুলো বললাম সেই কৌশলগুলো আদপে কি, কিভাবে করা হয় সেটা আমরা ভিডিওর সাহায্যে এবং ছবির সাহায্যে দেখে নেব। প্রথমে দেখো অববাহিকা সেচ বা চেক সেচ। তোমরা প্রথমে এই ভিডিওটা একটু দেখে নাও। অববাহিকা বা চেক সেচ আমরা কাকে বলবো, যে একটু আগে আমি বললাম যে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে যখন আমরা বাঁধ দিয়ে মানে বিস্তৃত অঞ্চলের একটা জমিতে বাঁধ দিয়ে যখন আমরা জল সেচ করছি সেটা কিরকম, এই যে দেখো এই যে বিস্তৃত যে অঞ্চল, এই বিস্তৃত অঞ্চলের এই যে জমিটা দেখো এইখানে একটা বাঁধ, আবার পরের জমির আবার অনেকটা দূরে বাঁধ। যখন এই বাঁধের মাধ্যমে আমরা পুরো অঞ্চলটাকে জলের উৎস দ্বারা বা জলের জলসেচের দ্বারা পুরো জমিটাকে ভিজিয়ে দিতে পারছি, সে তখন সেটাকে আমরা বলছি অববাহিকা বা চেক সেচ। মানে কি, এইখানে দেখো লেখা আছে বর্গাকার জমি। বর্গাকার জমি, কৃষি জমি খণ্ড এবং খণ্ড খণ্ড করে ভাগ। এই যে ধরো এটা একটা কৃষি জমি, এটা একটা কৃষি জমি, এখানে একটা কৃষি জমি, এখানে একটা কৃষি জমি, এই যে কৃষি জমি, তারপরে আরেকটা কৃষি জমি। এই খণ্ড খণ্ড ভাগ, তাদের প্রান্ত ভাগ সীমানা দিয়ে ঘেরা। প্রতিটা জমির প্রান্ত ভাগ সীমানা দিয়ে ঘেরা। সেই সীমানা বরাবর যখন আমরা জলসেচ ব্যবস্থাকে ইমপ্লিমেশন করছি তখন সেটাকে আমরা বলছি চেক সেচ বা অববাহিকা সেচ। এটা সাধারণত দুই প্রকারের হয়, একটা হচ্ছে বর্গাকার চেক সেচ, যখন বর্গাকার জমির মাধ্যমে আমরা সেচ করছি, আর একটা সমোন্নতি চেক। সমোন্নতি মানে একটা সমোন্নতি রেখা বরাবর হয়েছে তখন সেটাকে আমরা বলছি সমোন্নতি চেক বেসিন। নাম্বার ওয়ান। নাম্বার টু, কিনারা সেচ। কিনারা সেচ কি, এই যে তোমরা দেখতে থাকো, এই যে একটা জায়গা থেকে জলটা আসছে, জলটা এসে সে পুরনো যে জমির দুটি আল, দেখো এই যে দুটি আল আছে, দুটি আলের যে মধ্যভাগ,
মধ্যবর্তী যে সমতল অংশ, এই যে দুটি আল, একটি আল আর আরেকটি আল, দুটি আল, এর মধ্যবর্তী যে অংশ, এই যে এই অংশ আর এই মধ্যবর্তী এই অংশ, এই দুটো অংশকে, যে সমতল ক্ষেত্র অংশকে প্লাবিত করে, দুটো সমতল অংশকে প্লাবিত করে, দুটি আলের মধ্যবর্তী যে সমতল অংশ তাকে প্লাবিত করে যখন আমরা সেচ ব্যবস্থা করছি, তখন সেটাকে আমরা বলছি কিনারা সেচ। হয়েছে? কিনারা সেচ কিরকম হচ্ছে সেটা একটু ছবির মাধ্যমে তোমরা দেখে নাও। হয়েছে? এই যে হচ্ছে আমাদের কিনারা সেচ। এরপরে আসছি প্লাবন সেচ। এই যে প্লাবন সেচ মানে কি, এই যে একটু আগে বললাম সমগ্র জমির পুরো অংশকে প্লাবিত করে, এই সমগ্র জমির একটা পুরো জমিকে, সমগ্র অংশকে যখন আমি জলে প্লাবিত করে যখন সেচ ব্যবস্থা করছি, তখন তাকে আমরা বলছি প্লাবন সেচ। এটা কিরকম একটু ছবিতে দেখো। এই যে দেখো, এই যে দেখো একটা জমি আরেকটা জমি, যে সমগ্র জমির যে পুরো অংশকে যখন জলে প্লাবিত করছে, একটা জমি জলে প্লাবিত, আবার এই দেখো পরের দিকে আরেকটা জমি জলে প্লাবিত, পরের জমি প্লাবিত। এই প্লাবনের মাধ্যমে যখন আমরা এটা সেচ ব্যবস্থা করছি, তখন সেটাকে আমরা বলছি প্লাবন সেচ। পরে দেখো খাত সেচ। খাত সেচ কি, এই যে একটু লক্ষ্য রাখো তোমরা, এই যে জলের যে ধারাটা আসছে একটা খাদ বরাবর সেচ ব্যবস্থাকে যখন আমরা ইমপ্লিমেশন করছি বা সেচ ব্যবস্থা যখন করছি, তখন সেটাকে আমরা বলছি খাত সেচ। বুঝেছি? এই যে দেখো একটা খাদ দ্বারা আমরা যখন সেচ ব্যবস্থাকে উন্নত করছি, এই যে দেখো কি আছে, যে জমি বিস্তারের দিক, জমি বিস্তার করছে, এই যে এই দিক থেকে জমি এই দিক থেকে বিস্তার করছে, বিস্তারের দিকে যখন কর্ষণ করছি, কর্ষণের ফলে এক সমান্তরাল খাত সৃষ্টি হয়। হয়েছে? জমির যখন আমরা জমিটাকে বিস্তার করছি, জমিটা তৈরি করছি, তখন তৈরি করার সময় সৃষ্ট একটা সমান্তরাল খাত সৃষ্টি হয়। সেই খাতের মধ্য দিয়ে যখন জলটা আমি সরবরাহ করছি, তখন সেটাকে আমরা বলছি খাত সেচ। এরপর দেখো উপপৃষ্ঠীয় সেচ পদ্ধতি। আমি একটু আগেই বললাম উপপৃষ্ঠীয় সেচ পদ্ধতি আমরা কাকে বলবো। আমরা উপপৃষ্ঠীয় সেচ পদ্ধতি হচ্ছে আমাদের সারফেস যে ভূপৃষ্ঠ, ঠিক ভূপৃষ্ঠের নিচে যেখানে মৃত্তিকা তার শেকড়কে বিস্তার করে, সেই জায়গায় আমরা জলকে যদি পাইপ লাইনের সাহায্যে ভেতর দিয়ে আমরা পাঠাতে পারি, তখন সেটাকে আমরা বলছি উপপৃষ্ঠীয় সেচ ব্যবস্থা বা সেচ পদ্ধতি। এই যে দেখো লেখা আছে, মাটির নিচে জল সরবরাহ করে গাছের শিকড় অঞ্চলকে যখন আর্দ্র করছি, মাটির নিচে জল সরবরাহ করে গাছের শিকড় অঞ্চলকে যখন আর্দ্র করছি, তখন সেটাকে আমরা উপপৃষ্ঠীয় সেচ ব্যবস্থা বলছি। কিরকম দেখো, এই যে মাটির নিচে, এই ছবিটা দেখলে তোমরা বুঝতে পারবে। দেখো এই যে দেখো, এই যে মাটির নিচে পাইপ, সেই পাইপ দিয়ে দেখো শুধুমাত্র এই যে অঞ্চল, এই যে শেকড়, এই শেকড়ে যখন আমরা এই যে জলকে পাঠিয়ে দিচ্ছি, এই সেচ ব্যবস্থাকে আমরা বলছি উপপৃষ্ঠীয় সেচ ব্যবস্থা। এই যে দেখো কিভাবে হয়, এই যে যদি আমরা একটা জমিতে ধরি, এই যে চাষ হয়েছে বিভিন্ন সবজির চাষ, এই সবজির চাষে আমরা করছি এরকম পাইপলাইন, সেই পাইপলাইনের মাধ্যমে আমরা এখানে দিয়ে তার নিচের অংশকে আমরা আর্দ্র করছি, তখন সেটাকে আমরা বলছি উপপৃষ্ঠীয় সেচ ব্যবস্থা। এরপর চলে যাই আমরা কোথায়, স্থানীয় সেচ ব্যবস্থা। স্থানীয় সেচ ব্যবস্থা বললাম জলের যে চাপ, সেই জলের চাপকে আমরা কাজে লাগাবো। হয়েছে? কারণ এখানে জল কিন্তু সবচেয়ে বেশি পরিমাণে সরবরাহিত নয়, তাহলে সেই জায়গায় আমরা জলকে স্বল্প পরিমাণে আমরা কাজে লাগাবো, জলকে স্বল্প পরিমাণে কাজে লাগাবো, এবং এটাকে ক্ষুদ্র সেচ ব্যবস্থা বলছি, স্থানীয় সেচ ব্যবস্থাকে। এর প্রথম পয়েন্ট হচ্ছে বিন্দু সেচ। বিন্দু সেচ কি, একটু আগেই আমি বলেছি, আবার বলি, এই ছবিটার সাহায্যে তোমরা একটু দেখো, এই যে পাইপলাইন, সেই পাইপলাইনের মাধ্যমে ঠিক যে উদ্ভিদটা আছে, সেই উদ্ভিদের ঠিক শেকড়ের কাছে, সেই শেকড়ের কাছে যখন আমরা জলকে পৌঁছে দিচ্ছি, যেই সেচ ব্যবস্থার মাধ্যমে যে বিন্দুর আকারে যখন পড়ছে সেই উদ্ভিদের গোড়াতে, তখন সেটাকে আমরা বলছি বিন্দু সেচ। এই যে দেখো, এইভাবে আমরা পাইপলাইনের সাহায্যে ঠিক গাছের শিকড় যেখানে আছে, ঠিক সেইখানে, ঠিক মাটির ওপরে সেইখানে যখন আমরা ড্রপ আকারে, বিন্দু আকারে সেচকে পৌঁছে দিচ্ছি, তখন সেটাকে আমরা বলছি বিন্দু সেচ। এরপর এসে যাক ফোয়ারা সেচ। ফোয়ারা সেচ মানে কি, ফোয়ারা মানে তোমরা সবাই জানো, ফোয়ারা এক পাইপ লাইনের সাহায্যে উচ্চচাপের যখন জলকে আমরা কাজে লাগাই ফোয়ারা আকারে,
যে একটু বলে বৃষ্টিপাতের মতো যখন বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিচ্ছি, এখানে বিভিন্ন পাইপের ওপরে দিয়ে যন্ত্রের সাহায্যে ভাল্বের সাহায্যে এটা ঘূর্ণমান হয়, ঘুরে ঘুরে বিভিন্ন জায়গায় ফোয়ারার মাধ্যমে জলসেচ হয়, তখন তাকে আমরা ফোয়ারা জলসেচ বলছি। কিরকম দেখো, লক্ষ্য করো তোমরা, এই যে ফোয়ারার মাধ্যমে পাইপ লাইনের সাহায্যে আসছে বিভিন্ন দিকে জল, শস্যের বিভিন্ন জায়গায়, যে দেখো বিভিন্ন শস্য চাষ হচ্ছে, সেই জলটা ফোয়ারার মাধ্যমে যখন পড়ছে তখন তাকে আমরা ফোয়ারা সেচ বলছি। এই যে দেখো বিস্তৃত অঞ্চল, সেই বিস্তৃত অঞ্চলে পাইপলাইনের মাধ্যমে আমরা যখন সেচ করছি উচ্চ চাপের জলকে ভালভের সাহায্যে, তখন আমরা ফোয়ারা সেচ বলছি। এইবারে লাস্টে আমি আরেকটু বলে নেই, সেটা হচ্ছে জলসেচের মাধ্যমে একটা কোশ্চেন আসে তোমাদের, জলসেচের মাধ্যমে জলের ব্যবহার ও অপব্যবহারগুলো কি কি হয়েছে, এটা একটু শুধু দেখে নাও, তোমরা এটা পারবে খুব ভালো করে। ব্যবহারগুলো কি কি, মাটির বৈশিষ্ট্য অনুযায়ী আমি একে ব্যবহার করব। এই যে বললাম বালি মাটি না ল্যাটেরাইট মাটি, তাদের জল ধারণ ক্ষমতা আছে, সেই জল ধারণ ক্ষমতা অনুযায়ী আমরা মাটির বৈশিষ্ট্য অনুযায়ী এটাকে ব্যবহার করব। চাষের সময় আমরা সবসময় চাষ করছি না, তাহলে চাষের সময়টা জানতে হবে, আর শস্যের প্রয়োজনীয়তা, একটা শস্য যখন চাষ করব তার কতটা জল প্রয়োজনীয়তা আছে সেই অনুযায়ী কিন্তু আমরা জলসেচে ব্যবহার করব। সার ও বিষ প্রয়োগ, সাধারণত বর্তমানে উন্নত দিনের কৃষিকাজে যে বিভিন্ন রকম পদ্ধতি, সেচ পদ্ধতি বললাম, সেই সেচ পদ্ধতিতে শুধুমাত্র জল সেচ করা হয় এমন নয়, এই জলের মাধ্যমে সার এবং বিষকেও কিন্তু মিশিয়ে তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী, শস্যের রিকোয়ারমেন্ট অনুযায়ী এটাকে কিন্তু ব্যবহার করা হয় সেচের মাধ্যমে। বহু ফসলি কৃষিকাজ, বহু ফসলি কৃষিকাজ, যখন আমি বহু ফসল কৃষিকাজ করব তখন কিন্তু এই জলসেচের ব্যবহার রয়েছে। আর হচ্ছে জলসেচের ব্যবহার, যখন জলসেচের গুণগত মান, কোয়ালিটি, জলের গুণগত কোয়ালিটি যেটা খাওয়ার উপযোগী, সেই খাওয়ার উপযোগী জলকে আমরা পানীয় জলের যোগান হিসাবেও কিন্তু এর ব্যবহার করি। এরপর অপব্যবহারগুলো কি কি, আমরা এর অতিরিক্ত ব্যবহার করে ফেলি, আমাদের জল যতটা দরকার আমরা ততটাই কিন্তু এর ব্যবহার করব, আর না হলে কিন্তু অসুবিধা হবে, অতিরিক্ত ব্যবহার করি জলসেচের, এটা হচ্ছে অপব্যবহার একটা। নাম্বার 2, মৃত্তিকা ক্ষয়ের সমস্যা, আমরা জল তো এইরকম নয় যে একটা জায়গায় এসে থেকে যায়, জল বিভিন্ন জায়গায় যাওয়ার চেষ্টা করে, তখন কি হয়, মাটির ওপরের যে বিভিন্ন রকম দ্রবীভূত পদার্থ থাকে বা যেগুলোকে আমরা পুষ্টি মৌল বলি, বা মৃত্তিকার যে নুড়ি থাকে বা মৃত্তিকার যে উপাদান থাকে, মৃত্তিকার গ্রথন থাকে, সেগুলো কিন্তু বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়। মৃত্তিকা ক্ষয়ের একটা সমস্যা। জল দূষণের সমস্যা, এই যে বললাম যে জল আমরা ক্রমাগত তো তুলছি, কিন্তু তোলার পর বা জল সেচ করছি, জল সেচ করার পর বিভিন্নভাবে তার দূষণ হয়ে যাওয়ার সমস্যা রয়েছে, এটা অপব্যবহার। আরেকটা হচ্ছে বন্যার সমস্যা, হচ্ছে অত্যাধিক জল যদি আমরা ব্যবহার করি। আর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা লাস্ট, সেটা হচ্ছে জল সম্পদ হ্রাস। তাহলে দেখো আমরা জল সম্পদ থেকে শুরু করেছিলাম আর শেষ করলাম কোথায়, এই যে পয়েন্টটা নাম্বার 5, জল সম্পদ হ্রাস। আমরা কিন্তু ওই একই কথা বলবো বারে বারে যখন সম্পদ পড়বো, যে আমাদের সম্পদ কিন্তু আনলিমিটেড না, আমাদের সম্পদ লিমিটেড। তাহলে আমাদের যখন জল সে আমাদের সম্পদ হিসাবে পরিণত, তার উপযোগিতা আছে, তার কার্যকারিতা আছে, আমরা ব্যবহার করতেই পারি। জল সেচের মাধ্যমে আমরা কৃষক কৃষি ফলাতেই পারি, কিন্তু আমরা খুব সীমিতভাবে যতটা দরকার ততটা কিন্তু জল সেচ করব। যদি সেটা না করি তাহলে কিন্তু জলের যে সম্পদ আছে, জলের যে ভান্ডার আছে, সেটা কিন্তু ক্রমাগত হ্রাসপ্রাপ্ত হবে। ঠিক আছে, তাহলে আজকে এইখান পর্যন্ত। পরবর্তী ভিডিওতে তোমাদের জলসেচের যে পরের যে চ্যাপ্টারটা আছে, জলসেচের বিভিন্ন দেশে জলসেচের পদ্ধতি, সেগুলো নিয়ে আসবো। তোমরা আমার ভিডিওগুলো দেখতে থাকো, এবং প্রতিদিনের মতো বলি, আমার যে চ্যানেল GOENVIO স্টাডি, এটা সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে এবং শেয়ার করবে।